একটি মেয়ের জীবনে এমন একটি আত্মা চলে আসে যার জন্য তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যায়। শুরুর দিকে মেয়েটি আত্মাটিকে ভয় পেত, কিন্তু সময়ের সাথে সাথে আত্মাটি হয়ে ওঠে তার শক্তি। তো মুভির শুরুতে অনেক গুন্ডা মিলে একজন মানুষকে মারার চেষ্টা করছিল, কিন্তু সে একাই সবাইকে ধোলাই করতে থাকে। এক এক করে সবাইকে মারার পর যখন সেভাবে আর কেউ বাকি নেই, তখন শান্তভাবে এক জায়গায় বসে পড়ে। কিন্তু হঠাৎ পিছন থেকে কেউ একজন তাকে গুলি করে মেরে ফেলে। তার দেহ সেখান থেকে সরিয়ে ফেলা হয়, পুরো জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে সব প্রমাণ মুছে দেওয়া হয়। কিন্তু যে গুলি তার গায়ে লেগেছিল তার খোলস সেখানেই পড়ে থাকে। সেই খোলস মানুষের পায়ে লেগে গড়াতে গড়াতে শহর পর্যন্ত পৌঁছে যায়। এদিকে এক কলেজ পড়ুয়া মেয়েকে দেখানো হয় যার নাম ভূমিকা। সে পার্ট টাইম একটি রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু আসলে সে একজন ইনফ্লুয়েন্সার হতে চায়। এর জন্য সে কাতোয়ামা নামের একজন সোশ্যাল মিডিয়া তারকার সঙ্গে দেখা করতে যায়। ভূমিকা তাকে বলে সেও তার মতন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, কিন্তু কাতোয়ামা তার কথা ইগনোর করে এবং তাকে নেশা করার প্রস্তাব দেয়। ভূমিকা সরাসরি না করে দেয়, তবে ভূমিকা চাচ্ছিল কোনোভাবে তার কাছ থেকে কাজ করিয়ে নিতে, কিন্তু লোকটা ক্রমাগতভাবে মদ্যপান করে যেতে থাকে। পুরো রাত ভরে ফালতু কথা বলে শেষ করে দেয়, কোনো কাজের কাজ কিছুই করতে পারে না। এভাবে করতে করতে সকাল হয়ে যায়। তখন ভূমিকার মন চাইছিল কাতোয়ামাকে লাথি মেরে মাটিতে ফেলে দিতে, কিন্তু সে সেটি করে না। বাড়ির পথে যাওয়ার সময় ভূমিকা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যায় এবং সেখানে দেখে তার সামনে একটি বুলেটের খোল পড়ে আছে। সে সেটা তুলে নেয় আর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য সে সেই রাতের ভয়ানক দৃশ্যগুলো দেখতে থাকে। এরপরে সে দ্রুত নিজেকে সামলে নেয় এবং খোলসটা তার পার্সের মধ্যে নিয়ে নেয়। এর কিছুক্ষণের মধ্যে সে তার অ্যাপার্টমেন্টের সামনে তার বন্ধু মাহকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন মাহ ভূমিকাকে বলে, আজ আমার বাড়িতে যাওয়া সম্ভব হয়নি। ভূমিকা তার মুখের আঘাত দেখে বলে ওঠে, তুমি ওর সাথে এখনো ব্রেকআপ করছো না কেন? এরপর দুজনে ঘরে চলে যায়। হঠাৎ ভূমিকা দেখে দরজার পাশে একটি লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে সে চমকে ওঠে। মাহকে জিজ্ঞেস করে এই লোকটা কে। মাহ ঘুরে দরজার দিকে তাকিয়ে বলে, তুমি কি বলছো? সেখানে তো কেউ নেই। ভূমিকা বলে, ওই লোকটার গায়ে রক্তে ভেজা। মাহ মনে করে ভূমিকা হয়তো কোনো নেশা করেছে। ভূমিকা তখন সেই লোকটার দিকে কিছু ছুড়ে দেয়, কিন্তু তার শরীর ভেদ করে সোজা এপার ওপার হয়ে যায়। এটা দেখে ভূমিকা জোরে জোরে চিৎকার করতে শুরু করে। মাও এটা দেখে কিছুটা ভয় পায়, তবে সে ভূমিকাকে শান্ত করার চেষ্টা করে। তখন লোকটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে ভূমিকা একটু স্বাভাবিক হয়। ঠিক তখনই মাওর কাছে একটি মেসেজ আসে। সে বলে আমাকে এখনই যেতে হবে। যাওয়ার আগে সে ভূমিকাকে একজন ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে যায়। ভূমিকা যখনই অ্যাপার্টমেন্টের দরজা বন্ধ করে ঘুরে দাঁড়ায়, ঠিক তখনই তার পিছন থেকে সেই লোকটা বলে ওঠে, তুমি কি এটা ঠিক করেছ? ওকে একলা যেতে দেওয়া কি তোমার ঠিক হলো? ভূমিকা ভয় পেয়ে এক কোনায় গুটিসুটি মেরে বসে পড়ে। সে চিৎকার করে বলে ওঠে, আমার কাছ থেকে দূরে সরে যাও। এরপর সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ পড়ে যাওয়ার সময় ওই লোকটার হাত ধরে ফেলে, কিন্তু তাতেও সে পড়ে যায়, কারণ হাত ধরা মাত্রই সে লোকটা তার শরীরের ভিতরে ঢুকে যায়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এটা, এবার তারা দুজন মিলে একই শরীর কন্ট্রোল করছে। ভূমিকা কাঁপা কাঁপা গলায় বলে, আমার শরীর থেকে বেরিয়ে যাও। তখন লোকটা বলে, আমি প্রথমবারের মতো ভূত হয়েছি, তাই এই প্রক্রিয়া সম্পর্কে আমার তেমন কিছুই জানা নেই। ভূমিকা চেঁচিয়ে বলে ওঠে, আমি কিছু জানি না, তুমি আমার শরীর থেকে বেরিয়ে যাও। লোকটা হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। এরপর সে ভূমিকার শরীর থেকে বেরিয়ে যায়। এরপর ভূমিকার মনে হয় ভূতটা চলে গিয়েছে এবং সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু হঠাৎ সেই ভূত তার সামনে এসে দাঁড়ায়। কারো শরীরের ভিতরে ঢোকা অতটাও সহজ না যতটা সহজ আমি ভেবেছিলাম। ভূমিকা চিৎকার করে দৌড়ে পালাতে থাকে। তার মাথায় একটাই চিন্তা, পুলিশকে কল করা উচিত হবে কিনা। কিন্তু ভূমিকা যখন সিঁড়ি দিয়ে নেমে যায় তখনই সে অবাক হয়ে যায়, কারণ তার সামনে এসে ভূতটি হাজির হয়। তখন আমরা বুঝতে পারি ভূতটা থেকে 15 মিটার দূরে গেলে স্বয়ংক্রিয়ভাবে সে টেলিপোর্ট হয়ে তার সামনে চলে আসে। ভূমিকা আবারও সেখান থেকে দৌড়ে পালায়। দৌড়াতে দৌড়াতে সে গলির মধ্যে মাহকে দেখে। সেখানে মাহর বয়ফ্রেন্ড তার কাছ থেকে টাকা চাচ্ছিল এবং তাকে মারছিল। মাহর বয়ফ্রেন্ডকে যখন ভূমিকা জিজ্ঞেস করে, তখন সে বলে, তুমি আমাদের ব্যাপারে কোনো কথা বলিও না। এরপর সে মাহকে টেনে টেনে নিয়ে যেতে থাকে, আর মাহ চুপচাপ তার সঙ্গে চলে যায়। ঠিক তখনই ভূতটা ভূমিকার সামনে এসে বলে,
তুমি কি ওকে শাস্তি দিতে চাও? ভূমিকা প্রথমে ভয় পেয়ে যায় কিন্তু পালায় না। তখন ভুট্টা তাকে বলে, তুমি কি আসলে ওকে শাস্তি দিতে চাও? তাহলে আমার হাতটা ধরো। ভূমিকা মানা করে দেয়, সে নিজের শরীর কাউকে নিয়ন্ত্রণ করতে দিতে চায় না। ভুট্টা আবার বলে, তুমি তো মাহুর শরীরে আঘাত দেখেছ, তুমি কি ওকে সাহায্য করতে চাও না? ঠিক তখনই ভূমিকা দেখে যে মাহুর বয়ফ্রেন্ড তাকে মারছে। এটা দেখে ভূমিকা ভূতের কথা মেনে নেয়। সে ভূতের হাত ধরে, সঙ্গে সঙ্গে ভূতটা তার শরীরের ভিতরে ঢুকে যায়। মাহুর বয়ফ্রেন্ড যখন মাহুকে ঘুষি মারতে যায়, তখন ভূমিকা তার হাত ধরে ফেলে এবং উল্টো করে তাকে জোরে আঘাত করে ফেলে দেয়। সে এবার ভূমিকাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু এবার ভূতের দখলে থাকা ভূমিকা তাকে এমনভাবে আঘাত করে মাটিতে লুটিয়ে পড়ে যে সে এবার গুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ভূতটি ভূমিকার শরীর থেকে বেরিয়ে আসে, কিন্তু হঠাৎ মাহর বয়ফ্রেন্ড উঠে দাঁড়ায় এবং ভূমিকার গলা টিপে ধরে মেরে ফেলার চেষ্টা করে। তখন ভূতটা তাকে বলে, আমার হাত ধরো, তাহলে বেঁচে যাবে। কিন্তু ভূমিকা অনেক কষ্ট করেও তার হাত ধরতে পারে না। ঠিক তখনই মাহু একটি পাথর নিয়ে তার বয়ফ্রেন্ডের মাথায় আঘাত করে বসে। এর ফলে ভূমিকার প্রাণ বেঁচে যায়। এবার দুই বান্ধবী মিলে একে অপরকে জড়িয়ে ধরে সেখান থেকে বেরিয়ে আসে। এবার মাহু যখন জিজ্ঞেস করে, সত্যি করে বলো, তোমার সামনে আসলে কি ভূত আছে? ভূমিকা এবার মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর তিনজন মিলে একটি কফি শপে বসে। সেখানে ভূমিকা মাহুকে সব খুলে বলে, আমি ছাড়া আর কেউ ওকে দেখতে পায় না, শুনতেও পায় না এবং ছুঁতেও পারে না। মানে আজকে যে লড়াইটা হলো সেখানে সে আমাকে কন্ট্রোল করছিল। মাহু অবাক হয়ে বলে, মানে তুমি নয়, ভূতটাই লড়াই করছিল? ভূমিকা মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর সে ইন্টারনেটে সার্চ করতে থাকে ভূত থেকে মুক্তি পাওয়ার উপায়, কিন্তু ভূমিকা হঠাৎ এক বোতল লবণ দিয়ে ভূত যেখানে বসেছিল সেখানে ছিটিয়ে দেয়। এটি দেখে মাহু হতাশ হয়ে যায়, কারণ আশেপাশের মানুষ ওকে পাগল ভেবে তাকাচ্ছিল। তখন ভূত বলে ওঠে, আমি তোমাকে সাহায্য করেছি আর তুমি আমার উপরেই রাগ দেখাচ্ছ। ভূমিকা বলে, তাহলে এখান থেকে চলে যাও। তখন ভূত বলে ওঠে, এটা অতটাও সহজ না। তোমার মনে আছে তুমি যে একটি গুলির খোলটা তুলে নিয়েছিলে? আমি মনে করি আমার মৃত্যু ওই গুলি দিয়ে হয়েছে। ভূমিকা দ্রুত নিজের পকেট থেকে ওই গুলির খোলটা বের করে নেয়। সে তখন বলে, আমার তো জানা ছিল না যে এটা কোনো বন্দুক থেকে ছোড়া গুলি। তখন ভুট্টা তাকে জানায় যে তার কিছুই মনে নেই, সে কিভাবে মারা গেছে, তবে হয়তো এগুলির কারণে তার মৃত্যু হয়েছিল। তাই খোলটা যখন ভূমিকা নেয় তখন তার সঙ্গে সে জুড়ে যায়। ভূমিকা অবাক হয়ে যায়, তার মানে ভূতের খুন হয়েছিল। ভূত জানায়, আমার নাম কোদো, মৃত্যুর আগে আমি একটি গ্যাংয়ের হয়ে কাজ করতাম, আর সম্ভবত ওই গ্যাংয়ের কেউই আমাকে হত্যা করেছে। যতক্ষণ না আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ আমার মুক্তি হবে না। আমরা দুজন মিলে একে একে সবাইকে শেষ করে দেব। এর জন্য তুমি আমাকে সাহায্য করো। কিন্তু ভূমিকা একেবারে অস্বীকার করে দেয় এবং সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে। পরে সে মাওকে সব জানায় এবং বলে কোনো গ্যাংস্টারের মৃত্যুর প্রতিশোধ সে নিতে পারবে না। এখান থেকে সে কোদোকে উপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। তখন ভূতটি বলে ওঠে, ভালো হতো যদি আমি তোমার মতো কাউকে না পেয়ে অন্য কাউকে পেতাম। ভূমিকা মাওকে সাবধান করে দিয়ে বলে, যদি আবার ওই ছেলেটা তোমাকে কোথাও বিরক্ত করে তবে তুমি আমাকে ফোন করবে আর পুলিশকে জানাতে ভুলবে না। এবার সে চার্চে যায় এবং গুলির খোলটা ফেলে দিয়ে প্রার্থনা করে কোদো যেন তার পিছু না নেয়। তখন তার কাছে কাটাইমা নামের একজন ছেলের মেসেজ আসে। সে একটি ছেলের সঙ্গে ছিল, ছেলেটির নাম নারমি। ছবি দেখে ভূমিকা বেশ উত্তেজিত হয়ে যায়। তখন বুটি জিজ্ঞেস করে, এ নারমিটা আবার কে? ওকে দেখে তুমি এত খুশি হচ্ছ কেন? ভূমিকা বলে, সে একজন সোশ্যাল মিডিয়া স্টার, 7 মিলিয়নেরও বেশি তার ফলোয়ার আছে। তখন ভূত ছবিটা দেখে অবাক হয়ে বলে, এই নারমি মোটেও ভালো লোক নয়। ভূমিকা জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানো? কোদো তখন হঠাৎ থেমে যায়, কারণ তার স্মৃতি আর ফিরে আসছিল না। ভূমিকা তার কথায় গুরুত্ব না দিয়ে চলে যায়। এরপরে সে বারে যায় যেখানে কাটাইমা আর নারমি পার্টি করছিল। ভূমিকা তাদের সঙ্গে বসে মদও খায়, কিন্তু কিছুক্ষণ পরে তার মাথা ঘুরতে শুরু করে। সে বলে, আমার ভালো লাগছে না, আমার বাড়িতে যাওয়া উচিত। কাউন্টারের মধ্যে হঠাৎ টের পায় তার মদের মধ্যে কিছু মেশানো হয়েছে। কাটাইমা আর নারমি নিজেদের মধ্যে বলে, ভাবিনি এত তাড়াতাড়ি ওষুধ কাজ করবে, কিন্তু কিছুক্ষণ আগে কোদোর স্মৃতি ফিরে এসেছে।
সে ভূমিকাকে জানায় এই দুইজন মেয়েদের মদের মধ্যে ওষুধ মিশিয়ে তাদেরকে ফাঁদে ফেলে, তারপর তাদের সুযোগ নেয়। সে এসব জানে তার কারণ সে যে গ্যাংয়ের হয়ে কাজ করেছিল সেখানে সে বহুবার এই দুজনকে দেখেছে। ভূমিকা যদিও বিশ্বাস করে না, তবুও সে কোনো ঝুঁকি নিতে চায় না। সে বলে যদি এটি সত্য হয় আমি ওদের হাড়গোড় ভেঙে দেব। তখন ভূতটি বলে কিন্তু তুমি একা কিভাবে করবে? ভূমিকা উত্তর দিয়ে বলে আমি তোমাকে আবার আমার শরীরে ঢুকতে দেব। তখন ভূতটি বলে আমি কেন তোমাকে সাহায্য করব? ভূমিকা বলে আমিও তোমাকে সাহায্য করব। কোদো রাজি হয়ে যায়। সে বলে আমার মনে হয় বারটেন্ডারও এর সঙ্গে জড়িত। প্রকৃতপক্ষেও তাই ছিল। তখন বারটেন্ডার ভূমিকাকে তার মদের মধ্যে ওষুধ মেশায়। তখনই কোদো তাকে সতর্ক করে। ভূমিকা দুজনকে বলে আমি জানি তোমরা আমার মদের মধ্যে ওষুধ মিশিয়েছ। চুপচাপ পুলিশের কাছে আত্মসমর্পণ করো, নয়তো ভালো হবে না। কিন্তু দুজনে হেসে উঠে বলে পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। এরপর ভূমিকা কোদোর সঙ্গে কানেক্ট হয়ে যায়, একে নিয়ে হাসাহাসি করে। তাই ভূমিকা প্রথমে বারটেন্ডারকে সাহায্য করে। এভাবে প্রফেশনাল ফাইটারের মতো একে একে সবাইকে মারতে থাকে। শেষে দেখা যায় বারটেন্ডার মারা যায়। এই দৃশ্য দেখে ভূমিকা ভয় পেয়ে কান্না করতে থাকে। তখন কোদো বুঝতে পারছে না তাকে কিভাবে শান্ত করবে। তাই বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে জেলে যেতে দেব না। আমাদের এগুলো শেষ করে সব প্রমাণ মুছে ফেলতে হবে। এতে কোনো ভুল হয়নি, কারণ এরা সবাই খারাপ লোক। জানি না কত মেয়ের জীবন নষ্ট করেছে এরা। কদু তখন বলে এর জন্য একজনকে ডাকতে হবে যে তার সাথে কাজ করে। সেই লোকটাই একমাত্র বিশ্বাসযোগ্য। কোদো ফোন নাম্বার বলে দেয় আর ভূমিকা সেই লোকটিকে ফোন করে জানায় যে সে কোদোকে চেনে, দ্রুত চলে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে এক ব্যক্তি চলে আসে যার নাম কাগিরা। সে ভূমিকার কাছে জানতে চায় তুমি কি একা আছো? ভূমিকা জানায় যে কোদো একসময় মানুষ ছিল কিন্তু এখন সে ভূত হয়ে গিয়েছে। কাকিরা এটাকে একেবারে সিরিয়াসলি নেয় না এবং সে মজা করে উড়িয়ে দেয়। সে ছুরি বের করে ভূমিকার দিকে এগিয়ে যায়, যা দেখে কোদো ভয় পেয়ে বলে সে তোমাকে মারতে এক মুহূর্ত দেরি করবে না। তখনই কোদো ভূমিকার শরীরে প্রবেশ করে আর মুহূর্তে ছুরিটা ঘুরিয়ে কাকিরার দিকে ঠেলে দেয়। তারপর বলে আমাকে এত সহজে হারানো সম্ভব নয়। কাকিরা তখন বুঝতে পারে সত্যি কেবলমাত্র কোদোই এটাই করতে পারে। এরপর ভূমিকা কাকিরাকে সব কথা খুলে বলে এবং কাকিরা তার কাজে লেগে যায়। তারা সব মৃতদেহ একটি গাড়িতে ভরে নেয়। রাস্তায় যাওয়ার সময় ভূমিকা কাকিরাকে কোদোর মৃত্যুর সম্পর্কে জিজ্ঞেস করে। কাকিরা বলে আমার খুব বেশি জানা নেই, তবে কয়েকদিন আগে আমাদের গ্যাং লিডারের মৃত্যু হয়েছিল। তারপর তার ছেলে দায়িত্ব নিয়েছে, কিন্তু নতুন গ্যাং লিডার খারাপ কাজ করতে শুরু করেছিল। কোদো এসব মোটেও পছন্দ করে না। তখন ভূমিকা বলে তাহলে কোদোকে তারাই মেরেছে। কাকিরা বলে এ ব্যাপারে আমি কিছুই জানি না। এরপর তারা সে জায়গায় পৌঁছায় যেখানে কোদোকে হত্যা করা হয়েছিল। কোদোর কাছেও এই জায়গাটা অচেনা মনে হয় না। কাকিরা সবার দেহ লুকিয়ে নিজের কাজ শেষ করে। ফিরে আসার পথে সে ভূমিকাকে তার অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দেয়। যাওয়ার আগে সে জিজ্ঞেস করে কোদোকে কি সত্যি তুমি দেখতে পাও? ভূমিকা মাথা নেড়ে হ্যাঁ বলে। কাকিরা বলে তাহলে ভালো থেকো, আমি আর দেখা করব না। অ্যাপার্টমেন্টে ফিরে ভূমিকা কোদোকে ধন্যবাদ জানায় আর বলে তুমি না থাকলে জানি না আজ কি হতো। কোদো বলে আমি আমার আগের জীবনে অনেককে মেরেছি, কিন্তু এই মৃত্যুর পরের জীবনে আমি মানুষকে সাহায্য করতে পেরে এখন ভালো লাগছে। ভূমিকা তখন বলে তাহলে প্রতিশ্রুতি দাও এই জীবনে তুমি হিরো হয়ে থাকবে। এরপর ভূমিকা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কোদর গ্যাংয়ের নতুন লিডার যে খারাপ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে সে তখন কোদোকে নিয়ে চিন্তিত থাকে। কোদো কি আসলে মারা গেছে? ঠিক তখনই কাগিরে সেখানে আসে এবং বসকে জানায় কোদো এখনো এক কলেজ পড়ুয়া মেয়েকে নিজের কন্ট্রোলে রেখেছে। বস তার কথা পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু সত্যি নাকি মিথ্যা যাচাই করার জন্য তার কয়েকজন গুন্ডাকে ফাটিয়ে দেয়। কাকিরা সতর্ক করে বলে সাধারণ গুন্ডাদেরকে ফাটিও না, কেউ বেঁচে ফিরতে পারবে না, কিন্তু বস তার কথা হেসে উড়িয়ে দেয়। কিছুক্ষণ পর গুন্ডারা ভূমিকার অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে যায়। বিপদের আভাস পেয়ে কোদো ভূমিকাকে জাগিয়ে তোলে। পায়ের শব্দ শুনে সে বুঝতে পারে চারজন তাদের দিকে এগিয়ে আসছে। তখনই বাইরে থাকা লিডার দেখে যে অ্যাপার্টমেন্টের ভিতরে গুলির শব্দ ভিতরে ঢুকে দেখে তার চারজন সঙ্গী আহত অবস্থায় পড়ে আছে। এদিকে ভূমিকা দৌড়ে পালাচ্ছে। দৌড়াতে দৌড়াতে ভূমিকা পৌঁছে যায় সেই জায়গায় যেখানে কোদোকে
কদোকে হত্যা করা হয়েছিল। অবাক করা ব্যাপার, কাগিরা আগ থেকেই সেখানে উপস্থিত। কাগিরা স্বীকার করে ভূমিকার খবর আসলে সে দিয়েছে। একথা শুনে কদো ভীষণ রেগে যায়। ভূমিকা বলে, তোমার কারণে আমার অ্যাপার্টমেন্ট ভেঙে গেছে, এখন তোমাকে এটা ঠিক করে দিতে হবে। কাগিরা তখন ভূমিকার দিকে বন্দুক তাক করে। কদো দ্রুত তার শরীরে প্রবেশ করে কাগিরার বন্দুক কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এবার শুরু হয় দুজনের মধ্যে লড়াই। এমন সময় কদোর স্মৃতি ফিরে আসছে, মনে করতে পারে কিভাবে মারা গিয়েছিল। কাগিরা স্বীকার করে, হ্যাঁ আমি তোমাকে মেরেছিলাম। কদো জিজ্ঞেস করে, কেন এটা করলে? কাগিরা জানায়, নতুন বস আসার পরে আমরা সবাই বিরোধিতা করেছিলাম, কিন্তু পরে তুমি কাউকে না জানিয়ে দল ছেড়ে দিয়েছ। এতে আমাদের বিদ্রোহ থেমে যায়। তখন বস আমাকে তোমাকে মারার অর্ডার দেয়, তখন তোমায় মারতে হয়েছিল, না হলে বস আমাকেও ছেড়ে দিত না। তখন কোদোর মনে পড়ে যায় সেদিন কাগিরা তখন তাকে মারতে এসেছিল। আসলে সে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু কোদো তখন তার জীবনে অতিষ্ঠ হয়েছিল, তাই সে নিজে কাগিরাকে বলেছিল তাকে মেরে ফেলতে। একথা বলতে বলতে কাগিরা কেঁদে ফেলে, কারণ সেও নিজের জীবনে ক্লান্ত হয়ে পড়েছিল। এদিকে বস ভীষণ রেগে ওঠে। একটা সাধারণ মেয়ে কিভাবে প্রফেশনাল ফাইটারদের বোকা বানিয়ে পালিয়ে গেছে। তখন গুন্ডারা তাকে বলে, মেয়েটির মুখ একেবারে সাধারণ মানুষের মতো ছিল না, নিশ্চয় এর ভিতরে কদর আত্মা রয়েছে। তখন কাগিরা বলে, তোমাকে এই শহর ছেড়ে পালিয়ে যেতে হবে, ওরা তোমার পিছু ছাড়বে না। কিন্তু ভূমিকা জানাই, কেননা আমরা ওই বসকে মেরে ফেলি। কাগিরা এতে রাজি হয় না। তখন ভূমিকা রাগ করে বলে, আমি এটা নিজের জন্যই করব, কেউ আসুক বা না আসুক তাতে আমার কিছু যায় আসে না, ওদের কারণে আমার পুরো জীবন নষ্ট হয়ে গিয়েছে, আমি ওই বসকে ছেড়ে দেব না। এরপর সে কোদোকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর কাগিরা একটা গাড়ি নিয়ে ফিরে আসে এবং বলে, যদি মারতে হয় তবে আমিও তোমাদের সঙ্গে আছি। এরপর কাগিরা প্রথমে ভিতরে ঢুকে দেখে কতজন গুন্ডা আছে এবং কোথায় কোথায় অবস্থান করেছে। ভূমিকা কোদোকে নিয়ে অস্ত্র নিতে যায়। কোদো সামনে থেকে তাকে গাইড করতে থাকে, কারণ কোদোকে কেউ দেখতে পাচ্ছে না। এরপরে দুজন অস্ত্রগারে গিয়ে প্রয়োজনীয় সব অস্ত্র নিয়ে আসে এবং কাগিরাকে খবর দেয়। কাগিরাও তাদের সঙ্গে যোগ দেয়। এরপর কোদো সে অস্ত্র দিয়ে সবার উপর হামলা করা শুরু করে। ভয়ঙ্কর বন্দুক যুদ্ধ শুরু হয়। এখানে প্রায় সব গুন্ডাই মারা গিয়েছে, শেষে শুধু বস বেঁচে থাকে। কোদো তার দুই পায়ে গুলি করে তাকে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। ভূমিকা বলে, আমার অ্যাপার্টমেন্টের টাকা চাই। বস অবাক হয়ে বলে, মানে একটুখানি অ্যাপার্টমেন্টের জন্য তুমি আমার পুরো গ্যাংকে ধ্বংস করে দিলে? ভূমিকা জবাব দেয়, না এটা সবই কোদোকে মুক্তি দেওয়ার জন্য। তারপর কাগিরা শেষমেশ বসকে মেরে দেয়। ভূমিকা খুশি হয় যে সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার শরীর খুবই ব্যথা করছিল, সে অনেক কষ্ট পাচ্ছিল, কারণ লড়াইয়ের মধ্যে সে অনেক আঘাত পেয়েছিল। ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে থাকে এবং কোদোকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। হঠাৎ সে খেয়াল করে কোদো আর তার সঙ্গে নেই। কাগিরাও জিজ্ঞেস করে সে কি বললো। ভূমিকা আসতে বলে ওঠে, হয়তো চলে গিয়েছে। একথা শুনে কাগিরা হালকা করে হেসে দেয় এবং বলে, আমি তোমার অ্যাপার্টমেন্টের খরচ দিয়ে দেব, এরপর আর আমাদের কখনো দেখা হবে না। ভূমিকা তাকে ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ির দিকে চলে যায়। আর এর সঙ্গে সঙ্গে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।